হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। WBSSC গ্রুপ সি এর যে নতুন সিলেবাস, সেই সিলেবাসে জিকে পার্টের 4 নম্বর টপিক হচ্ছে জেন্ডার অ্যাওয়ারনেস রুল অ্যান্ড রেগুলেশন। তো জেন্ডার অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশনের আমরা আজকে কমপ্লিট নোটস নিয়ে এসেছি এবং একটা ক্লাসে সম্পূর্ণ নোটস ক্লিয়ার করব। এখান থেকে 2 মার্ক অবশ্যই পরীক্ষায় পাবে, ঠিক আছে? তো এই টপিকে আমরা যে জিনিসগুলো পড়ব, প্রথমে একটু মাইন্ড ম্যাপ তৈরি করে নাও যে এই জিনিসগুলো এই টপিকে আজকে আমরা কমপ্লিট করব। প্রথমে আমরা জানবো জেন্ডার সচেতনতা কী, তারপরে জেন্ডার সমতা বলতে কী বোঝো, তারপরে ভারতের সংবিধানে জেন্ডার সমতা বিষয়ে বিধানগুলো কী কী রয়েছে বা লিঙ্গ সমতা সম্বন্ধে, জেন্ডার ভিত্তিক সহিংসতা ভায়োলেন্সগুলো কী ধরনের ভায়োলেন্স ঘটে, তারপরে গুরুত্বপূর্ণ আইন ও নীতি, এই জেন্ডার অ্যাওয়ারনেস নিয়ে কী কী রুলস বা আইন ভারত সরকার তৈরি করেছে সেগুলো আমরা জানব। তারপরে 2023-এ ওমেন রিজার্ভেশন বিল 106তম সংবিধান সংশোধনী হয়েছিল, সেটা জানব। এবং 2023-এ ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস এর একটা আইন এসছে, সেটাও জানতে হবে আমাদের। আর জেন্ডার সংবেদনশীল শিক্ষা, ঠিক আছে, স্কুল কলেজে কিভাবে জেন্ডার সেন্সিটিভ এডুকেশন দেওয়া হবে সেই সম্বন্ধে আমরা পড়ব। ওকে, অবশ্যই এই টপিকগুলো পড়লেই এই বিষয়গুলো পড়লে এখান থেকে তোমরা 2 মার্ক অবশ্যই এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? তো প্রথম একটু ছোট করে আমরা জানি জেন্ডার সচেতনতা বা জেন্ডার অ্যাওয়ারনেসটা কী। তো জেন্ডার সচেতনতা বলতে বোঝায় সমাজে নারী, পুরুষ ও অন্যান্য লিঙ্গের যেমন ট্রান্সজেন্ডার মানুষের প্রতি সমান অধিকার, সমান সম্মান, সমান সুযোগ, সমান নিরাপত্তা প্রদান সম্পর্কে সচেতনতা। এটি সামাজিক মনোভাব, আইন, নীতি ও আচরণে বৈষম্য দূর করে সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। তো জেন্ডার অ্যাওয়ারনেস এটুকুই। জেন্ডার সমতা বা জেন্ডার ইকুয়ালিটি কি? জেন্ডার সমতা আমরা বিষয়টা বুঝতে পারছি যে সব ক্ষেত্রে সমান সুযোগ, তাই তো? শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, সম্পত্তি, বেতন সব ক্ষেত্রে সমান সুযোগ। লিঙ্গভিত্তিক বৈষম্য, সহিংসতা ও শোষণ বন্ধ করতে হবে। সিদ্ধান্ত গ্রহণে সবাইকে সমান গুরুত্ব প্রদান করতে হবে। এটি হচ্ছে জেন্ডার বা লিঙ্গ সমতা, ঠিক আছে? 3 নম্বর বিষয় হচ্ছে ভারতের সংবিধানে জেন্ডার বা লিঙ্গ সমতার বিষয়ে কি কি আর্টিকেল রয়েছে সেগুলো আমরা জানব। তো প্রথম আর্টিকেল দেখো, মৌলিক অধিকারে যেটা রয়েছে আর্টিকেল 14, ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ আইনের চোখে সকলেই সমান। প্রত্যেক নাগরিক আইনের দৃষ্টিতে সমান, লিঙ্গের ভিত্তিতে কোনো ভেদাভেদ হবে না, এমনকি ধর্মের ভিত্তিতে কোনো ভেদাভেদ হবে না, বর্ণের ভিত্তিতে কোনো ভেদাভেদ হবে না। তো এখানে যেহেতু আমরা জেন্ডার অ্যাওয়ারনেস পড়ছি, তো এই আর্টিকেলটাকে আমরা লিঙ্গের ভিত্তিতে ভেদাভেদ হবে না এটা ভেবেই পড়ো, ঠিক আছে? যখন পলিটি পড়বো তখন আরও এখানে বিষয়গুলো ঢুকে। আর্টিকেল 15, প্রোহিবিশন অফ ডিসক্রিমিনেশন বা বৈষম্য নিষিদ্ধ। এখানেও বলছে ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাত, জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ। এখানেও একটা লিঙ্গ কথাটা ঢুকে রয়েছে, অর্থাৎ জেন্ডার, ঠিক আছে? জেন্ডার এখানে কোনো বৈষম্য করা যাবে না, আর্টিকেল 15-ও বলছে এবং 14-ও বলছে। তারপর হচ্ছে আর্টিকেল 16, সরকারি চাকরিতে লিঙ্গের ভিত্তিতে বৈষম্য করা যাবে না। আর্টিকেলগুলো মনে রাখবে এবং কি কি বিষয় রয়েছে ওগুলো অবশ্যই এখানে জানতে হবে। আর্টিকেল 21 বলছে রাইট টু লাইফ উইথ ডিগনিটি, অর্থাৎ মানবিক মর্যাদা সহ জীবনের অধিকার। নারী, ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য, ঠিক আছে? তারপর আর্টিকেল 39A, 39D, 39A ডিরেক্টিভ প্রিন্সিপালের মধ্যে রয়েছে। এখানে নারী পুরুষ উভয়ের জন্য সমান অধিকার, তাছাড়া রয়েছে সমান কাজের জন্য সমান মজুরি এই আর্টিকেলগুলোতে, ঠিক আছে? ডিপিএসপির ন্যায় বিচারে নারী পুরুষ সবার সমান সুযোগ ইত্যাদি কোন কোন আর্টিকেলে রয়েছে? 39A, 39D, 39A, ঠিক আছে? এখানে ডিরেক্টিভ প্রিন্সিপালের মধ্যে এটা পড়ে। তারপর আর্টিকেল 42, এটাও ডিরেক্টিভ প্রিন্সিপালের মধ্যে পড়ছে সংবিধানে। নারীদের জন্য নিরাপদ, মানবিক ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ। আর্টিকেল 51A, ফান্ডামেন্টাল ডিউটিস, নারীদের মর্যাদা রক্ষা করার প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব, ঠিক আছে? তো সংবিধানের এই ধরনের আর্টিকেলগুলো, এই সমস্ত আর্টিকেল রয়েছে লিঙ্গ
অ্যাওয়ারনেস অর্থাৎ জেন্ডার অ্যাওয়ারনেসের সম্বন্ধে, ঠিক আছে, লিঙ্গ সচেতনতার সম্বন্ধে। তারপরে জেন্ডার ভিত্তিক সহিংসতা মানে ভায়োলেন্স কোথায় কোথায় কীভাবে হয়। তো বিশেষ করে ডোমেস্টিক ভায়োলেন্স হয়, গার্হস্থ্য হিংসা, অনেক বাড়িতে মেয়েদের উপর নির্যাতন, এগুলো ঠিক আছে। সেক্সুয়াল হ্যারাসমেন্ট যেমন হয়রানি, ট্রাফিকিং মানব পাচার, ইভটিজিং লজ্জাজনক উত্ত্যক্ত করা, অ্যাসিড অ্যাটাক রাস্তায়, এগুলো তোমরা বুঝতে পারছো কী বলতে চাইছে, অ্যাসিড অ্যাটাক করে দেয় অনেক মেয়ের উপরে। ডাউরি রিলেটেড ভায়োলেন্স যেটা পণ সংক্রান্ত নির্যাতন, সাইবার হ্যারাসমেন্ট অনলাইনের হয়রানি ইত্যাদিভাবে কিন্তু জেন্ডার বেসড ভায়োলেন্স হয়ে থাকে। এবারে ভারত সরকার বিভিন্ন আইন, রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে এসছে। কী আমরা এটা জানবো। প্রথম আইন হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন অ্যাট ওয়ার্ক প্লেস প্রিভেনশন প্রোহিবিশন অ্যান্ড রিড্রেসাল অ্যাক্ট 2013। আচ্ছা, এখানে এটা শর্ট ফর্ম দেওয়া রয়েছে POSH অ্যাক্ট, ঠিক আছে, POSH অ্যাক্ট, কর্মস্থলে মহিলাদের যৌন হয়রানি প্রতিরোধ আইন 2013। সালগুলো অবশ্যই মনে রাখবে যে POSH অ্যাক্ট কবে এসছে, 2013, ঠিক আছে। তো এই আইনে কি কি বলা হয়েছে আগে জানবো। বলছে কোনো মহিলা কর্মীকে অশ্লীল মন্তব্য, যৌন ইঙ্গিত, অশালীন স্পর্শ, হুমকি, বারবার ব্যক্তিগত মেসেজ ইত্যাদি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এবং প্রতিটি প্রতিষ্ঠানের দায়িত্ব হবে যে ICC বা ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি, ফুল ফর্মগুলো মনে রাখবে, গঠন বাধ্যতামূলক। অভিযোগ পাওয়ার 90 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। নারী কর্মীদের জন্য নিরাপদ পরিবেশ রাখতে হবে। সচেতনতা কর্মসূচি পালন করা। স্কুল কলেজে POSH কমিটি থাকা বাধ্যতামূলক। POSH মানে ফুল ফর্মটা আমি এখানে দিইনি, এটা অবশ্যই দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005 রয়েছে, যেটা গার্হস্থ্য হিংসা বিরোধী আইন 2005। সালগুলো অবশ্যই মনে রাখতে হবে। শারীরিক, মানসিক, যৌন, আর্থিক ও মৌখিক অত্যাচার নিষিদ্ধ। স্ত্রী, সঙ্গিনী, মা, বোন, অবিবাহিতা মহিলা সবাই এই আইনের আওতায় থাকে। প্রোটেকশন অফিসার এবং লিগাল এইড পাওয়ার অধিকার রয়েছে। তারপর হচ্ছে দ্য ডাউরি প্রোহিবিশন অ্যাক্ট 1961, পণ নিষিদ্ধ আইন 1961। বিয়ের আগে বা পরে পণ দাবি করা অপরাধ। পণ নেওয়া দেওয়ার জন্য শাস্তি ও জরিমানা বিধান রয়েছে। এগুলো এতটা জানার দরকার নাই, শুধু ডাউরি প্রোহিবিশন অ্যাক্ট সালটা মনে রাখবে। তারপর হচ্ছে দ্য প্রোহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2006, বাল্যবিবাহ নিষিদ্ধ আইন 2006। মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স 18 বছর, ছেলেদের 21 বছর। বাল্যবিবাহ ঘটালে বা সাহায্য করলে শাস্তিযোগ্য অপরাধ। তারপর হচ্ছে ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট 1961, হ্যাঁ, এটা 2017 সালে আবার সংশোধন হয়েছে। এটা ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট, যেটা মাতৃকালীন সুবিধা আইন। কর্মরত মহিলারা 26 সপ্তাহ মাতৃকালীন ছুটি পাবেন। মাতৃদুগ্ধ কর্নারের ব্যবস্থা থাকতে হবে এবং গর্ভাবস্থায় ঝুঁকিপূর্ণ কাজ করানো যাবে না। ইকুয়াল রিমিউনারেশন অ্যাক্ট 1976 এখন কোড 1 ওয়েজেস 2019-এ অন্তর্ভুক্ত। এই জিনিসটা আবার জানতে হবে যে 1976 সালে যেটা আইন, সেটা এখন কোড 1 ওয়েজেস 2019-এ অন্তর্ভুক্ত হয়েছে। তো এই আইনে কী বলছে, সমান কাজের সমান মজুরি, লিঙ্গভেদে বেতনে বৈষম্য করা যাবে না। তারপরে ট্রান্সজেন্ডার পারসনস প্রোটেকশন অফ রাইটস অ্যাক্ট 2019, ট্রান্সজেন্ডার ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন। ট্রান্সজেন্ডার বিরুদ্ধে বৈষম্য করা অপরাধ। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা সব ক্ষেত্রে সমান অধিকার। সেলফ পারসিভড জেন্ডার আইডেন্টিটি, নিজস্ব লিঙ্গ পরিচয়ের অধিকার স্বীকৃত। ওকে, তারপরে হচ্ছে পক্সো অ্যাক্ট। পক্সো ফুল ফর্ম হচ্ছে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট। এটা এসছে 2012। POSH অ্যাক্ট মনে রাখতে হবে 2013, যেটা পড়লাম। পক্সো 2012, ঠিক আছে। অপ্রাপ্ত বয়স্কদের যৌন অপরাধ প্রতিরোধ আইন, শিশুদের বিরুদ্ধে যে কোনো যৌন অপরাধে কঠোর শাস্তি, স্কুলের নিরাপত্তা কমিটি বাধ্যতামূলক ইত্যাদি। তারপর হচ্ছে ওমেন রিজার্ভেশন বিল 2023, যেটা 106তম সংশোধনী হয়েছিল সংবিধানের। সেখানে লোকসভা ও সকল রাজ্যের বিধানসভায় নারীর জন্য 33% সংরক্ষণ নিশ্চিত করে। SC/ST সংরক্ষিত আসনগুলিতে 33% নারীর সংরক্ষণ প্রযোজ্য। সংরক্ষণ তাৎক্ষণিকভাবে কার্যকর নয়। প্রথমে নতুন সেন্সাস, নতুন সীমানা নির্ধারণ সম্পন্ন হতে হবে।
আচ্ছা, কার্যকর হওয়ার পর সংরক্ষণ 15 বছর চলবে এবং আসনগুলো রোটেশন হবে, ঠিক আছে। উদ্দেশ্য কী ছিল এই অ্যাক্ট মানে সংশোধনীর? নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানো, সিদ্ধান্ত গ্রহণে নারীর ভূমিকা বৃদ্ধি, লিঙ্গ সমতা প্রতিষ্ঠা ইত্যাদি। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা 2023 BNS। আইপিসি 1860-এর পরিবর্তে নতুন দণ্ডবিধি আইন, যেটা কার্যকর হয়েছে 1 জুলাই 2024, ঠিক আছে। অনেক ধারায় পার্সন শব্দ ব্যবহারে লিঙ্গ নিরপেক্ষতা আনা হয়েছে, তবে ধর্ষণের সঙ্গে এখনও ওমেন স্পেসিফিক অর্থাৎ সেক্সুয়াল অফেন্সেস পুরোপুরি জেন্ডার নিউট্রাল নয়। নারীর সুরক্ষায় কঠোর শাস্তি, যেমন গ্যাং রেপে আজীবন বা মৃত্যুদণ্ড, স্টকিং, ভয়োরিজম, হ্যারাসমেন্টে শাস্তি বৃদ্ধি। তারপরে যে সাইবার ক্রাইম, অনলাইন হয়রানি, ভিডিও মর্ফিং ইত্যাদি এর বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা, হিউম্যান ট্রাফিকিং এর বিরুদ্ধে কঠোর ধারাযুক্ত। জেন্ডার সংবেদনশীল শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানে যেসব নিয়ম মানতে হবে, লিঙ্গভিত্তিক বৈষম্য করা যাবে না, পাঠ্য বইয়ে নারীর পুরুষের ট্রান্সজেন্ডারদের সমান ও বাস্তবসম্মত উপস্থাপনা থাকতে হবে, পিওএসএইচ ও পক্সো নির্দেশিকা মানা বাধ্যতামূলক, ভিন্ন লিঙ্গের শিক্ষার্থীদের প্রতি সমান সম্মান আচরণ নিশ্চিত করতে শিক্ষক শিক্ষার্থীদের প্রশিক্ষণ, ইউনিফর্ম, টয়লেট, স্যানিটেশন সবার জন্য সুবিধা, যেমন হয়রানি, বুলিং প্রতিরোধ ইত্যাদি। এই পর্যন্তই। এবং এই টপিকের উপরে যদি তোমাদের আরও কোনো জানার তথ্য থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবে, এবং এরপরে কোন বিষয়ে নোটস নিয়ে আসবো সেটা কমেন্টে জানাবে, ঠিক আছে। থ্যাংক ইউ।